নমস্কার। আজ ঠাকুরঘর থেকে আপনাদের সঙ্গে আমার কথোপকথন শুরু হলো। এখন ঘড়িতে অনেক বাজে, প্রায় 2-2:30 বেজে গেছে। সকালবেলার দিকে আজকে ঘুম থেকে উঠতেই অনেক দেরি হয়ে গেছে। ঘুম ভেঙেছিল, কিন্তু আমার অভ্যেসের বিরুদ্ধে গিয়ে আজকে আমি ঘুম ভাঙার পরেও বেশ খানিকক্ষণ শুয়েছিলাম, কারণ গা হাত পা প্রচণ্ড ব্যথা করছিল। কেন কে জানে, হয়তো গরম বই জাতীয়। রাত্রিবেলাও গরমের জন্য অনেকবার ঘুম ভেঙে গেছে। ঠাকুরঘরে এসেছিলাম বেশ বেলা করেই, 12:30 বেজে গেছিলো তখন। তাই আজকে আবার ঠাকুরঘরে কাজও ছিল, সমস্ত ঠাকুরদের পরিষ্কার পরিচ্ছন্ন করা, তাদের জামা কাপড় বদলানো, এইসবও ছিল। এসব করে যে পুরো ব্যাপারটা কমপ্লিট করতে করতে বেজে গেল প্রায় 3:30 মতো। তো কোনো দিনও এরকম হয় না, কিন্তু আজকে হয়ে গেল। মাঝে মাঝে তো নিয়মের বাইরে যেতেও মানুষের একটু ভালো লাগে। বেনিয়মের জীবন তো আমরা মাঝে মাঝেই একটু আধটু চাই বা পেতে ইচ্ছে করি। যাই হোক, আজকে বোধহয় ঠাকুরেরও সেই ইচ্ছেই ছিল, তারাও আজকে বেলা করে সমস্ত কিছু কাজকর্ম সারবেন, খাওয়া দাওয়া সারবেন। আজকে আবার শনিবার, সন্ধেবেলা যেতে হবে মন্দিরে, আর সেই মতো চলে এলাম মন্দিরে। আজকে মন্দির আসতেও অনেক দেরি হয়ে গেছে। এত রাত্রে আমি সাধারণত কখনো আসি না। মন্দিরে আসতে আসতে প্রায় 9টা বেজে গেছে। যাই হোক, মার কাছে আপনাদের সবার জন্য প্রার্থনা জানালাম। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং বিশ্বস্তভাবে অবশ্যই নিজের যত্ন নিচ্ছেন। আজ কিছু কথা বলার জন্য আরও এই ভিডিওটা করা, সেটা হচ্ছে যে গতকাল আমার এক বন্ধুর সঙ্গে আমার ফোনে কথা হচ্ছিল। তো কথায় কথায় ও আমাকে জানালো যে আমি যে প্রত্যেক দিন এই ভিডিওগুলো পোস্ট করি সেগুলো ও দেখে। আর দেখে ওর একটা কথাই মনে হয়েছে, যদি আগের সরকার এখনও ক্ষমতায় থাকতো, অর্থাৎ আগের রাজনৈতিক দল বা তৃণমূল কংগ্রেস যদি এখনও ক্ষমতায় থাকতো, তাহলে কিন্তু আমার এতদিনে হাজত দর্শন হয়ে যেত। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে এই যে আমি প্রত্যেক দিন ভিডিওগুলো পোস্ট করি আপনাদের সঙ্গে, এই ভিডিওগুলো টেকনোলজিক্যালি খুব একটা উঁচু মানের নয়, সাবস্ট্যান্ডার্ডই বলা চলে। আমি আমার নিজের চেষ্টায় যতটুকু পারি ততটুকু করি। আর সবচেয়ে বড় কথা, আমার এই সোশ্যাল মিডিয়াতে আসার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের সমাজের চারপাশে যা হচ্ছে সেটা নিয়ে আমাদের আশেপাশের যে মানুষজনরা আছেন তাদেরকে একটু সজাগ রাখা। যদি হঠাৎ করে কেউ কোনো বিপদে পড়েন, সেই বিপদে সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া। আর সর্বোপরি সমাজের যে সমস্ত কালো দিকগুলো আছে, যেগুলো অবিলম্বে দূর হওয়া দরকার, সেই ব্যাপারে একটা সমষ্টিগত জনমত গড়ে তোলা, সেটাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য। কোনো রাজনৈতিক রং নেই এর মধ্যে, কোনো রকম কোনো ব্যক্তিবিশেষকে আক্রমণের ব্যাপারও নেই। তা সত্ত্বেও ও বলল, তুই একটু খোঁজ নিয়ে দেখিস যে আগে আগে যারা এই ধরনের ভিডিওগুলো বানাতেন বা ব্লগিং করতেন, তারা কিন্তু অনেকেই অনেক মিথ্যে মামলায় ফেসে গেছিলেন। তারপর আমি খোঁজ নিয়ে দেখলাম, সত্যি এটা কিন্তু একদম সত্যি কথা। আজকে আমরা একজন সমাজবদ্ধ স্বাধীন নাগরিক হিসেবে আমরা কি করব না করব সেটা অবশ্যই আইনের যারা রক্ষক তারা দেখবেন। আমরা এমন কিছু কাজ করব না যেটা সমাজের পক্ষে ক্ষতিকর বা সমষ্টিগত কোনো মানুষজনের পক্ষে সেটা ক্ষতিকর। কারো ধর্মীয় ভাবাবেগে যেমন আঘাত করাটা একেবারেই কাম্য নয়, তেমনি আবার কোনো ধর্মীয় উন্মাদনাকেও প্রশ্রয় দেওয়া একেবারেই উচিত নয়। সুতরাং আমার তো মনে হয় না যে আমি এমন কিছু করেছি বা এমন কিছু বলার চেষ্টা করেছি যার ফলে আমাকে আইনের কোপে পড়তে হবে। তবু ও লাস্টে আমাকে বলল যে আমি তোকে এই ব্যাপারে উৎসাহই করছি, কারণ ঘটনাটা হচ্ছে যে আজকে সত্যি সত্যি আমাদের মধ্যে এই ধরনের একটা জনমত গড়ে তোলার যে চেষ্টা, সেই চেষ্টাটার খানিকটা অভাব দেখা গেছে। সেই জন্যই বোধহয় আজ অভয়ার বিচারটা আমাদের কাছে অধরা থেকে গেছে। সেই জন্যই হয়তো শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, বিনিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, সরকারি ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, সমস্ত কিছুই যত্রতত্র হয়ে গেছে। আমরা চোখ খোলা রেখেও আমরা কিছু করতে পারিনি, আমরা সেই সংঘবদ্ধ প্রতিবাদটাই করতে পারিনি।
আজকে যখন অভয়ার যে নৃশংস হত্যাকাণ্ড আমাদের শহরে হয়, যাতে সারা বিশ্ব তোলপাড় হয়ে গেছিল, সারা বিশ্ব থেকে এক ধিক্কার ছুটে এসেছিল আমাদের দিকে, তখন সারা শহর কিন্তু পথে নেমেছিল, সারা রাজ্য পথে নেমেছিল। কোথাও কোথাও এই প্রচেষ্টার ওপর কিন্তু শাসক দলের আক্রমণও নেমে এসেছিল। আমরা সেই আক্রমণের কিন্তু প্রতিরোধ করতে পারিনি। মুখ্যমন্ত্রী স্বয়ং রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনরত যে জুনিয়র ডক্টরসরা ছিলেন তাদেরকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন। এটাও বলা হয়েছিল তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হবে, এটাও বলা হয়েছিল তাদের পরীক্ষার খাতা রিস্ক্রুটিনি করা হবে এবং এনশিওর করা হবে যে যাতে তারা পাশ করতে না পারেন। যখন মুখ্যমন্ত্রী তাদেরকে নবান্নে একটা আলোচনায় ডেকেছিলেন, একটা রফাসূত্র বার করার জন্য ডেকেছিলেন, তখন কিন্তু মুখ্যমন্ত্রী বা সরকারের মুখ থেকে কিন্তু এই হুমকিগুলোই শোনা গেছে, এর বাইরে কিছু নয়। কোনো রকম রফাসূত্র তো বেরোয়নি, পরন্তু এই আন্দোলনকে যে কোনো রকমভাবে কোণঠাসা করে সেটিকে স্তব্ধ করার সমস্ত রকম প্রচেষ্টা চালানো হয়েছে সরকারি উদ্যোগে। আমরা সাধারণ মানুষ কিন্তু সেটার কোনো কি বলবো, একটা সংঘবদ্ধ প্রতিরোধ যে একটা ধারাবাহিকভাবে করতে হবে, সেটার থেকে কিন্তু আমরা পিছু হটেছিলাম, এটা একেবারে সত্যি কথা। সেই সময় সারা শহর যে পথে নেমেছিল, সেই আন্দোলনের ঝাঁজটা কিন্তু কিছুদিনের মধ্যেই হারিয়ে গেছিল। আমরা অনেকেই এটা মেনে নিয়েছিলাম যে এটাই আমাদের ভবিতব্য। তাই আমার মনে হয় না যে আমি এই যে ভিডিওগুলো করি এতে আমি কোনো রকম কোনো উস্কানিমূলক কোনো মন্তব্য এতদিন করেছি। বিগত সরকার বিগত 5 বছর ধরে যেটা করে গেছেন বা তারও আগে থেকে যেটা চালিয়ে এসেছেন, সেটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সেটা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে যেমন বিপজ্জনক ছিল, তেমনি সেটা সমাজের বিভিন্ন মানুষের মধ্যে একটা শ্রেণী বিভাজন তারা তৈরি করেছিলেন। অর্থনৈতিক দিক থেকে, ধর্মের দিক থেকে, সমস্ত দিক থেকেই একটা শ্রেণী বিভাজন তৈরি করেছিলেন। ব্রিটিশরা যেমন সেই ডিভাইড অ্যান্ড রুল প্রবর্তন করেছিলেন এখানে, সেটা মনে আছে তো সে মানে তৃণমূল সরকার কিন্তু সেই পথেই হেঁটেছিল, ডিভাইড অ্যান্ড রুল, ধর্মীয় বিভাজনের ভিত্তিতে পুরো কমিউনিটিকে দুভাগে ভাগ করা হয়েছিল। এবং গতবার যে এই যে 2026-এ যে ভোটটা হয়ে গেল, সেটাও কিন্তু এর ভিত্তিতেই হয়েছে। যখন ভোটের ফলাফল প্রকাশিত হয়েছিল তখন একটা কথা লোকের মুখে বারবার শোনা গেছে, এবার হিন্দু ভোট একাট্টা হয়েছে। কেউ এটা কিন্তু বলেননি যে সংঘবদ্ধভাবে মানুষ অন্যায় প্রতিবাদ করেছে, সংঘবদ্ধভাবে মানুষ দুর্নীতির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছে, সেটা কিন্তু অনেকেই বলেনি। অনেক বিদগ্ধ মানুষ, অনেক রাজনৈতিক বিশ্লেষককে আমি টিভির পর্দায় দেখেছি, তারা কিন্তু প্রকাশ্যে একটা কথা বলে বেরিয়েছেন যে হিন্দু ভোট একজোট হয়েছে, সেই জন্যেই তৃণমূল হেরে গেছে। কিন্তু তৃণমূল যে হেরে গেছে, আমার মনে হয় মানুষ নির্ভয়ে ভোট দিয়েছেন, মানুষ সংঘবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, সেই জন্যেই কিন্তু আমরা ওই সরকারটিকে, ওই দুর্নীতিগ্রস্ত সরকারটিকে অপসারণ করতে পেরেছি। এবং তারও পরে যখন নতুন সরকার গঠিত হয়েছে, তখনও অনেকের মুখে আমি বলতে এটা শুনেছি যে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ যেহেতু এই দলটিকে ভোট দেয়নি, সেই জন্য এই সরকারের কোনো দায় নেই তাদের প্রতি। আমি বারবার বলেছি এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। একটা সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন এই রাজ্যের প্রতিটি নাগরিকের প্রতি তার সমান মনোভাব থাকা উচিত, অর্থাৎ সমভাবাপন্ন মনোভাবের ভিত্তিতেই কিন্তু তাকে কাজ করতে হবে এবং সেটাই কাম্য। এবং কাজে কর্মে তারা সেটাই বলছেন। এখন যে জনহিতকর প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে ধীরে ধীরে শুরু হতে চলেছে, তাতে কিন্তু নেতা মন্ত্রীরা এটাই বলছেন যে জনমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই সুযোগ সুবিধা পাবেন। একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ এই সুযোগ পাবেন, আর একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ এই সুযোগ পাবেন না, সেটা নয়। সুতরাং আমার মনে হয় যে একটা সরকারকে তো আমরা অপসারণ করে একটা নতুন সরকারকে এনেছি, এই নতুন সরকারও যাতে সঠিকভাবে
জনহিতকর কাজকর্মগুলো করতে পারে বা এই রাজ্যকে আরও অগ্রগতির পথে নিয়ে যেতে পারে, নতুন কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে, যাতে এখনকার যারা তরুণ প্রজন্ম তাদের যেন কাজ খুঁজতে বাইরে যেতে না হয়, তাদের যেন উচ্চতর শিক্ষা লাভের জন্য বাইরে যেতে না হয়। পরিযায়ী শ্রমিক বা পরিযায়ী পড়ুয়া এই শব্দগুলো যেন পশ্চিমবঙ্গবাসীর মন থেকে ধীরে ধীরে মুছতে আরম্ভ করে। এই রাজ্যের যেন পরিকাঠামোগত উন্নতি হয়, সবাই সমাজের প্রতিটি শ্রেণীভুক্ত মানুষজন যেন সব রকম সুযোগ সুবিধে পান, আমাদের যেন একটা সার্বিক উন্নতি হয়। ঠিক আছে? তো আমার এরকম কোনো উদ্দেশ্য নেই যে শুধুমাত্র কোনো একটা দলের বিরুদ্ধে কথা বলা বা কোনো একটা দলের বিরুদ্ধে একটা জনমত তৈরি করা। কাজেই আমি আজকে সেই জন্য আপনাদের সামনে আরও একবার এই জিনিসটাকেই স্পষ্ট করে দিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি মনে হয় যে আমার এই মতামতের সঙ্গে আপনিও একমত, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। নমস্কার।